Welcome back to the BC Roy, Dr. BC Roy Engineering Society blog. And today we have Professor Anindo Sen, who is the chairman of the MBA course, and he was previously the Dean Academic of IIM Calcutta. Sir, today we know that the Indian's healthcare market is pegged at almost 372 billion US dollars. এবং লোকে বলছে at the growth of যেখানে আপনার CAGR 22% 5% গ্রোথ করবে, the মার্কেটটা প্রজেক্ট করছে at 638 বিলিয়ন US ডলার্স। এই যে পুরো ব্যাপারটা এত একটা বিরাট বড় গ্রোথ, আপনার কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করছিলাম যে গ্রোথ হচ্ছে হেলথ কেয়ারে, তার মধ্যে এই হেলথ কেয়ার মার্কেটটা অবশ্য 3-4 ভাগে বিভক্ত। কিছুটা হসপিটাল ডিভিশন আছে, কিছুটা ফার্মাসিউটিক্যাল ডিভিশন আছে, কিছুটা ডায়াগনস্টিক্স আছে, আবার কিছুটা ডিজিটাল হেলথ টেক, যেটা নতুন মার্কেট ডেটা আছে ডিজিটাল হেলথ টেক। তো সেখানে আমরা একটা করে ডিপার্টমেন্টে যাব। হসপিটাল এবং হসপিটাল ক্লিনিক্সে, যেগুলো মানে আমরা নার্সিংহোম বা বড় হাসপাতাল বলি, সেগুলোতে আজকের দিনে মার্কেট হচ্ছে প্রায় 100 বিলিয়ন US ডলার্স। তো এই সেক্টরে গ্রোথের কীরকম ধরনের আপনি ডু ইউ লুক অ্যাট দ্য গ্রোথ অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, যে আমরা এবং সেখানে কীরকম ধরনের এমপ্লয়মেন্ট হওয়ার সুযোগ আছে আমাদের দেশের গ্র্যাজুয়েটদের? আপনি তো এক্ষুনি পরিসংখ্যান দিলেন, তার মানে এগুলো প্রজেক্টেড গ্রোথ। আমার ধারণা আরও অনেক কিছু হতে পারে। এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকে শুধু ডোমেস্টিক ডিমান্ড পাচ্ছি না আমরা। মেডিকেল ট্যুরিজমটা যদি ঠিকমতো নার্চার করা হয়, হ্যাঁ, তাহলে বিশাল পোটেনশিয়াল আছে। তার কারণ হচ্ছে যে আমরা তথাকথিত অ্যাডভান্সড কান্ট্রিজে কি হচ্ছে, সেখানে হয়তো অনেক এগিয়ে ছিল, সবই ঠিক, কিন্তু যেমন ইউকের ন্যাশনাল হেলথ সিস্টেম, হেলথ সার্ভিসেস, ফান্ডিংয়ের অভাবে, লোকের অভাবে এমন হচ্ছে যে একজনের অপারেশন করতে গেলে সে 3 মাস পরে ডেট। 3 মাস ইজ আন্ডারস্টেটমেন্ট। 18 মাস 19 মাস ওয়েট করতে একটা জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য। এবং অনেক জায়গাতেই যা খরচা হচ্ছে, আমেরিকাতে তো ইন্স্যুরেন্স না থাকলে আপনি দেউলিয়া হয়ে যাবেন। সেখানে লোকে কিন্তু সমানে আস্তে আস্তে এরা বুঝতে পারছে যে ভারতবর্ষে শুধু সস্তা নয়, একটা সময় বলা হতো যে সস্তা কিন্তু ভালো নয়, কিন্তু মানে কোয়ালিটি অফ সার্ভিস দেখে অনেকেই চমৎকৃত হয়ে যাচ্ছে। এবং আমি অনেকের এরকম দেখেছি, তারা বলছেন যে এটা অবিশ্বাস্য যে আমার একটা শরীর খারাপ হয়েছে, খারাপ লাগছে, I just walk into a hospital. I immediately get an appointment. Within an hour, somebody sees it, gives me the medicines, prescription, everything. And তারপরে বাড়িতে ফেরত গিয়ে যখন নিজের ডাক্তারকে দেখাচ্ছেন, তিনি বলছেন হ্যাঁ তো ঠিকই আছে। কাজেই এই ডোমেস্টিক ডিমান্ড এবং মেডিকেল ট্যুরিজম, এই দুটো, ডোমেস্টিক ডিমান্ড তো আছে, মেডিকেল ট্যুরিজমটাও আমাদের মানে গ্রো করাতে হবে। এবং তার ফলে আমার মনে হয় যে আপনি যে নম্বরগুলো দিলেন সেটা আন্ডার এস্টিমেট। আমার মনে হয় যে আরো অনেক বেশি ক্ষমতা। বলছেন যে আপনি আরেকটা জিনিস আমি বলে রাখছি, জাস্ট আপনি যেটা বললেন টিয়ার 2 আর টিয়ার 3 সিটিজে যে কতটা অভাব রয়েছে সেটা আপনি আরো ভালো জানেন। কারেক্ট, বিইং ইন দুর্গাপুর মিশন হসপিটাল। সো ইয়েস, এবং আরেকটা হচ্ছে যে যেহেতু এই যে এত বড় ডিম্যান্ড রয়েছে, এবং হাসপাতাল শুধু তো ডাক্তারদের দ্বারা চলে না, হাসপাতালে ডাক্তাররা রুগীর চিকিৎসা করছে, কিন্তু তার সঙ্গে হসপিটাল ম্যানেজার যারা আছে তাদের একটা বিরাট বড় রোল আছে, স্টার্টিং ফ্রম ফাইন্যান্স টু অপারেশনস টু ফার্মাসিউটিক্যাল হেড টু এভরিথিং। সুতরাং সেই জায়গায় এত বড় একটা ডিম্যান্ড রয়েছে, সেই ডিম্যান্ডটাকে ক্লোজ করার জন্যই কি আমাদের এই আপনার যে কোর্সটা? হ্যাঁ, এখন মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হসপিটাল সেক্টর, আমি হেলথ কেয়ারটার কথা, আমি খালি হসপিটালে, এটা অন্য অর্গানাইজেশনের মতো ঠিক নয়। একটা জিনিস হচ্ছে ইটস আ 24/7 সার্ভিস, রাইট? এবং এখানে স্টেক হোল্ডার্স কতগুলো আছে আপনি ভেবে দেখুন। পেশেন্ট আসছেন, তার আত্মীয় স্বজন আসছেন, ডাক্তাররা থাকছেন, নার্স থাকছেন, আপনার আজকাল খুব দামি মেডিকেল ইকুইপমেন্টস দরকার হচ্ছে, তার সাপ্লায়ার আসছে, গভর্নমেন্ট নানা রকম রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে আসছেন, রাইট? কাজে এই যে এতগুলো স্টেক হোল্ডার,
তাদেরকে সন্তুষ্ট রাখা এবং তার মধ্যে এফিসিয়েন্সি উইথ এমপ্যাথি। মানে আপনি অনেক জায়গাতেই ধরুন আমি একটা কিছু প্রডিউস করছি, এফিসিয়েন্সিটা বড় হয়ে যায়, এমপ্যাথির দরকার হয় না। আমি একটা প্রোডাক্ট বাজারে ছাড়লাম, লোকে কিনে নিল। Exactly. কিন্তু হাসপাতালে তো সেটা হলে চলবে না। একটা হাসপাতাল সাস্টেনেবিলিটি ডিপেন্ড করবে শুধু রুগীর কাছ থেকে টাকা নিলে নয়, একটা বন্ডিং হয়ে যাবে। সেইটার জন্য একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট দরকার। মানে কতগুলো স্কিলস দিতে হবে যেটা সাধারণ এমবিএতে পাওয়া যাবে না। পাওয়া যাচ্ছে না। কাজেই মানে থিংস ইউ নিড দ্য সার্টেন অফ দ্য টুলস ফ্রম দ্য স্ট্যান্ডার্ড এমবিএ, সেটা আছে। কিন্তু তারপরে অন্য কতগুলো খুব দরকারি জিনিস চলে আসছে যেগুলো এমনি এমবিএতে পাবে না, শুধু এই সেক্টরে। যেমন ধরুন হসপিটালে ক্যান্টিন ম্যানেজমেন্ট, হসপিটালে লিনেন ম্যানেজমেন্ট, ওটি শিডিউলিং, আপনার ক্যাথল্যাব শিডিউলিং, আপনার জেনারেল ম্যানেজমেন্ট, এগুলো সাংঘাতিক ব্যাপার। ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বলছি, লোকে বলে সবকিছু এখন এআই তে করবেন। ধরুন আপনি বললেন যে শিডিউলিং এআই তে করব, কিন্তু হঠাৎ একটা ট্রমা পেশেন্ট চলে এলো, তাকে কি আপনি করে কি শিডিউলিং করবেন? সেখানে এআই ফেল। সেখানে AI fail। একটাই জায়গা আছে, এআই সব জায়গাতে পারবে, কিন্তু এই জায়গার অ্যানালিটিক্সে এআই ঠিক করতে পারবে, কিন্তু অপারেশনসে আমার মনে হয় হসপিটাল ম্যানেজমেন্ট ইজ দ্য বিগেস্ট থিং দ্যাট নিডস টু বি ডান। মানে এই জিনিসটা করলে পরে, এবং একটা হসপিটাল ম্যানেজমেন্ট করে একটা ছেলে সে তো আর হসপিটালের সিইও হয়ে যেতে পারে, সে মাসে 8-10 লাখ টাকা রোজগার করতে পারে, তাই নয়? নিশ্চয়ই। এবং শুধু তাই নয়, এতে একটা অন্য ধরনের আমার মনে হয় স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে। কারণ এটা একটা জাস্ট কর্পোরেশনে কাজ করছি, দিনের শেষে মানে আমি একটা প্রোডাক্ট রাখলাম, একটা চকোলেট বাজারে ছাড়লাম, এ তো নয়। আমি দিনের শেষে যদি ঠিক মতো চালাতে পারি, তাহলে একটা অন্য স্যাটিসফ্যাকশন আসবে যে একটা লোক বিপদে পড়ে এসেছে, আমি তাকে সাহায্য করতে পেরেছি। কারেক্ট। এটার মতো জিনিস কিন্তু অন্য খুব একটা অন্য কোথাও এবং সোসাইটিতে একটা তার ফুটপ্রিন্ট অন্য রকমের ফুটপ্রিন্ট থাকছে।